WBSSC সিলেবাসে ইউনিট 7 ফিজিওলজি যে পোর্শনটা রয়েছে ইউনিট 7-এর, এটা হচ্ছে রেনাল ফিজিওলজি, স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ কিডনি, mechanism of formation of urine and physiology of micturition, acid base regulation by the kidney and non-excretory function of the kidney. তো স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল রিলেশনশিপ কিডনি বলতে আমরা মোটামুটি সবাই একটু একটু পড়েছি, কিন্তু যেটা মেকানিজম অফ ইউরিন ফর্মেশন অ্যান্ড ফিজিওলজি অফ মিকচুরেশন, এটা হচ্ছে আমাদের ইউরিন ফর্মিং মেকানিজম, কিভাবে ইউরিনটা ফর্মেশন হচ্ছে এবং কিভাবে ইউরিনটা আমাদের শরীর থেকে বেরোনোর জন্য কি কি মেকানিজম রেসপন্সিবল সেগুলো পড়তে হবে। এছাড়া কিডনি আমাদের বডি থেকে মেটাবলিক ওয়েস্টগুলো বার করা ছাড়াও আর কি কি ফাংশন করে, তার মধ্যে একটা মেন ফাংশন হচ্ছে অ্যাসিড বেস রেগুলেশন, সেটা করতে হবে। আর কি কি রয়েছে, নন এক্সিকিউটিভ ফাংশন, যেমন হচ্ছে কি এন্ডোক্রাইন ফাংশন রয়েছে, যেমন হচ্ছে হোমিওস্টেসিস মেনটেন করা, এই সমস্ত ফাংশনগুলো করে, সেগুলো আমাদের পড়তে হবে। তো আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে স্ট্রাকচার, ফাংশন আর ফাংশনাল রিলেশনশিপ অফ কিডনি। তাহলে আমরা এক্সক্রিশন বলতে কি বুঝি? না, এক্সক্রিশন বলতে বুঝি যে সমস্ত মেটাবলিক প্রোডাক্টগুলো বডি থেকে বের করা হচ্ছে, সে পদ্ধতিটাকে বলা হচ্ছে এক্সক্রিশন। তো এক্সক্রিশনে যে অর্গানটা রেসপন্সিবল সেটা হচ্ছে আমাদের এক্সক্রিটরি অর্গান, আর যে সমস্ত মেটাবলিক ওয়েস্টগুলো বডি থেকে বের হচ্ছে সেগুলো হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট, সেগুলো হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট। তো এই এক্সক্রিশনে আমাদের কোন কোন অঙ্গগুলো সাহায্য করে? না, এক্সক্রিশনে অনেকগুলো অঙ্গই আছে আমাদের সাহায্য করে, তার মধ্যে যেটা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে যে অঙ্গটা সেটা হচ্ছে কিডনি, তাকে বলা হয় চিফ এক্সিকিউটিভ অর্গান। এছাড়া কিছু কিছু অর্গান আছে যেগুলো কিন্তু আমাদের কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালকে বার করে, যেমন হচ্ছে লাং, স্যালাইভারি গ্ল্যান্ড, স্কিন, লিভার, এগুলো সব হচ্ছে অ্যাক্সেসরি এক্সিকিউটিভ অর্গান আর সহায়ক এক্সিকিউটিভ অর্গান। তো এই চিফ এক্সিকিউটিভ আর সহায়ক এক্সিকিউটিভ অর্গানের মধ্যে কি পার্থক্য? না, চিফ এক্সিকিউটিভ অর্গান বলতে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে যে হিউম্যান বডির ক্ষেত্রে মুখ্য রেচন বস্তু হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়াকে যেহেতু কিডনি বার করতে পারে শরীর থেকে, সেহেতু এটা হচ্ছে আমাদের চিফ এক্সিকিউটিভ অর্গান এবং এটাই আমাদের মেন মেটাবলিক ওয়েস্ট বলতে পারি। এছাড়া অন্যান্য অনেক মেটাবলিক ওয়েস্ট আছে, কিন্তু মেন মেটাবলিক ওয়েস্ট হচ্ছে ইউরিয়া। আর অ্যাক্সেসরি এক্সিকিউটিভ অর্গান দিয়ে, যেমন লাংস দিয়ে আমাদের বেরোয় কার্বন ডাইঅক্সাইড, স্যালাইভারি গ্ল্যান্ড দিয়ে কিছু এক্সিকিউটিভ প্রোডাক্ট রিলিজ হয়, স্কিন দিয়ে সিবাম সিক্রেশন হয়, লিভার থেকে বিভিন্ন টক্সিক ম্যাটেরিয়াল রিলিজ করে, এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো রিলিজ করায় এক্সকিউশনে সহায়তা করে। তো এই এক্সকিউশনের জন্য বা যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বের হচ্ছে তারা মোটামুটি দুটো প্রকারের হয় অ্যানিমেল বডির ক্ষেত্রে। একটা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট আর একটা হচ্ছে নন নাইট্রোজেনাস এক্সকিউটিভ প্রোডাক্ট। তো নাইট্রোজেনাস ওয়েস্ট বলতে আমরা কি বুঝবো? না, যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো নাইট্রোজেন জাতীয় পদার্থ থেকে তৈরি হয় তারা হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ইউরিক অ্যাসিড ইত্যাদি। আর নন নাইট্রোজেনাস এক্সকিউটিভ প্রোডাক্টগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, কিটোন বডি, এরা কিন্তু নাইট্রোজেন যুক্ত পদার্থ থেকে তৈরি হয় না। তো এই সমস্ত ম্যাটেরিয়ালগুলো মধ্যে এই নাইট্রোজেনাস ওয়েস্টগুলো শরীর থেকে বার করার জন্য বিভিন্ন অ্যানিমেল বিভিন্ন ধরনের মেকানিজম গ্রো করেছে এবং তারা বিভিন্ন ধরনের মেটাবলিক ওয়েস্টকে বার করে। যেমন কি, যেমন কোনো অ্যানিমেল আছে অ্যামোনিয়া এক্সক্রিশন করে, অ্যামোনিয়া হচ্ছে তাদের মেন রেচিত বস্তু। তো যে সমস্ত অ্যানিমেল অ্যামোনিয়াকে বার করে তাদেরকে বলবো কি, তাদেরকে বলবো অ্যামোনোটেলিক অ্যানিমেল, অ্যামোনোটেলিক অ্যানিমেল। আর এই যে রেচিত বস্তু বা পদ্ধতিটা, যে পদ্ধতিতে ওরা এই অ্যামোনিয়াটাকে শরীর থেকে বার করছে তাকে বলবো কি, অ্যামোনোটেলিজম। অ্যামোনোটেলিজম, তাকে পদ্ধতিটার নাম হচ্ছে অ্যামোনোটেলিজম। আর যে সমস্ত প্রাণীরা ইউরিয়াকে মেটাবলিক ওয়েস্ট হিসেবে বার করে তাদেরকে বলা হয় কি, ইউরোক্যাটেলিক অ্যানিমেল।
আর পদ্ধতিটার নাম হচ্ছে ইউরিওটেলিজম। যারা ইউরিক অ্যাসিডকে বার করে শরীর থেকে, যারা ইউরিক অ্যাসিডকে বার করছে, যারা শরীর থেকে ইউরিক অ্যাসিডকে বার করছে তাদেরকে বলা হয় কি, যারা ইউরিক অ্যাসিডকে বার করে তাদেরকে বলা হয় ইউরিকো টেলিক অ্যানিমেল, এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে ইউরিকোটেলিজম। তো এই অ্যামোনিয়া, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড কোন কোন অ্যানিমেল বার করছে, আমরা এটাকে বুঝবো কি করে, আমরা এখানে বুঝবো কি করে বা এটা কি করে মনে রাখবো? তাই এটা মনে রাখার জন্য একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে সব থেকে টক্সিক ম্যাটেরিয়াল। অ্যামোনিয়া খুব টক্সিক ম্যাটেরিয়াল। তো অ্যামোনিয়াকে শরীর থেকে বার করানোর পরেই একে জলে ডিজলভ করতে হবে, বা অ্যামোনিয়া ডিজলভ হওয়ার জন্য খুব বেশি জলের প্রয়োজন হয়। অ্যামোনিয়ার সঙ্গে একটা জলের খুব সম্পর্ক আছে, জলের খুব ভালো সম্পর্ক আছে। তাহলে সেই সমস্ত প্রাণীরাই অ্যামোনিয়াকে সিক্রেশন করতে পারবে যারা জলে থাকে। তাহলে জলে থাকে কি কোন রকম অ্যানিমেল হবে? নিশ্চয়ই জলজ প্রাণী যারা রয়েছে, বিশেষ করে মাছ, ঝিনুক, চিংড়ি, এই সমস্ত প্রাণীরা হচ্ছে অ্যামোনোটেলিক অ্যানিমেল। ইউরিয়া কারা করে না, অ্যামোনিয়ার থেকে অনেক কম টক্সিক হচ্ছে ইউরিয়া। ইউরিয়াকে দ্রবীভূত করার জন্য অতটা জলের প্রয়োজন নেই। তাহলে মানুষ বা যারা স্তন্যপায়ী প্রাণী রয়েছে, বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ইউরিয়াকে এক্সক্রিশন করে। ইউরিক অ্যাসিডকে কারা করে? ইউরিক অ্যাসিডকে তারাই এক্সক্রিশন করতে পারে যাদের বডির ক্ষেত্রে মানে অ্যামোনিয়ার থেকে তুলনামূলকভাবে কম টক্সিক হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইউরিয়া, তাহলে দ্বিতীয় নম্বরে আছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডকে তোমরা ভালো করে দেখতে হবে, যদি আমরা কোনো পাখির বীজটাকে লক্ষ্য করি বা টিকটিকির বীজটাকে লক্ষ্য করি, তখন দেখবো যে ওদের বীজটার শেষে একটা সাদা রঙের কেলাসিত পদার্থ রয়েছে। ওই সাদা রঙের কেলাসিত পদার্থটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইউরিক অ্যাসিড। ঠিক আছে? তো তাহলে টিকটিকি বা পাখি যারা বা বলতে পারো যারা উভচর প্রাণী রয়েছে বা সরীসৃপ জাতীয় প্রাণীরা রয়েছে, তারা কিন্তু এই ইউরিক অ্যাসিডকে সিক্রেশন করে। তো এই তিনটে থেকে একটা কোশ্চেন আসবেই, হয় অ্যামোনোটেলিক বা ইউরোটেলিক বা ইউরিকোটেলিক থেকে, বা অ্যামোনোটেলিজম, ইউরোটেলিজম বা ইউরিকোটেলিজম, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমাদের মেইন এক্সক্রিটরি অর্গান, যেটা হচ্ছে আমাদের কিডনি মুখ্য ভূমিকা পালন করছে, এক্ষুনি বললাম। তো কিডনি তোমরা সবাই জানো যে কিডনি হচ্ছে দুটো পেয়ার্ড অর্গান, তাই তো? দুটো রয়েছে, আমাদের কিডনি দুটো রয়েছে এবং দেখতে অনেকটা সিম বীজের মতো। কিডনি কোথায় অবস্থিত না, কিডনি অবস্থিত হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে। পেরিটোনিয়াল মানে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল যে ক্যাভিটিটা হয়েছে সেই অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। এবং এটা রয়েছে, এর পজিশনটা অ্যাকচুয়ালি রেট্রোপেরিটোনিয়ালে বলা হয়। কারণ কোনো কি হয়েছে, এরা হচ্ছে অ্যাবডোমিনের পেছনে অবস্থিত, ব্যাক সাইডে অবস্থিত। এটা হচ্ছে আমাদের ব্যাক ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এদিকটা হচ্ছে ফ্রন্ট ভিউ। তোমরা নিশ্চয়ই রিবের স্ট্রাকচার প্রত্যেকেই জানো। এই পিছন দিকটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, আর এই সামনের দিকটা হচ্ছে স্টার্নাম। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটা রিব যে রয়েছে সেগুলো পিছন দিক থেকে এসে মানে মেরুদণ্ড থেকে শুরু হয়ে স্টার্নামে যুক্ত হয়েছে। এরকম করে যদি আমি কাউন্ট করি তাহলে দেখতে পাবো 12 পেয়ার্স রিব রয়েছে। কিডনির অবস্থিত রয়েছে একদম শেষের যে রিবটা রয়েছে তার মাঝখানে রয়েছে 11 এবং 12 রিবের মধ্যেখানে রয়েছে। এই রিব দুটোর একটু ফিচার্স রয়েছে কি না, একটা স্পেশাল ফিচার্স, যে এরা আমাদের মেরুদণ্ড থেকে শুরু তো হয়েছে কিন্তু স্টারনামে যুক্ত হয়নি, স্টারনামে এসে যুক্ত হয়নি, খালি অবস্থায় রয়েছে। ভালো করে পজিশনটা দেখলে বুঝতে পারবে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে? তো এই জন্য এই রিব দুটাকে বলা হয় ফ্লোটিং রিবস। এই ফ্লোটিং রিবস হওয়ার জন্য এরা কিডনিকে প্রোটেকশন দেয়। অথবা এটা যেমন একটা সুবিধা কিডনির ক্ষেত্রে, যদি কোনো কারণে এক্সটার্নাল ইনজুরি আসে তখন কিন্তু কিডনির ড্যামেজও হতে পারে এই ফ্লোটিং রিবস এর কারণে। তো কিডনি মোটামুটি কিরকম ওয়েটের হয়, মোর দেন অ্যাবাউট 150 গ্রামের মতো ওয়েট হয়। 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত প্রস্থ এবং 3 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয়। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকে জানি মোটামুটি। এবারে কিডনির একটু স্ট্রাকচার ভালো করে আমাদেরকে দেখতে হবে। কিডনির যদি স্ট্রাকচার দেখি তাহলে দেখবো কিডনির বাইরে
কিডনির বাইরে একটা আউটার লেয়ারিং আছে, ঠিক আছে। এই আউটার লেয়ারিংটাকে কি বলা হয়? আউটার লেয়ারিংটাকে, প্রত্যেকটা অর্গানে কিন্তু এই আউটার কভারিংটা থাকে, যার সাহায্যে কিন্তু প্রত্যেকটা অর্গান প্রোটেকশন পায়। এই আউটার কভারিংটার নাম হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল। এই ক্যাপসুলের বাইরে আবার কিছু কি থাকে না, ক্যাপসুলের বাইরে হচ্ছে ফ্যাট লেয়ার থাকে, ঠিক আছে, ফ্যাটের লেয়ার থাকে। এর বাইরে ফ্যাটের লেয়ার আছে, অ্যাডিপোজ সেলের লেয়ার থাকে। তো এই যে বাইরের অংশটা আমরা দেখছি, এই বাইরের অংশটার নাম হচ্ছে কি, এই বাইরের অংশটার নাম হচ্ছে, এই বাইরের অংশটার নাম হলো কি, আমাদের কি বললাম, এই বাইরের অংশটা হচ্ছে আমাদের ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, যে একে প্রোটেকশন দেয়, ঠিক আছে, একে প্রোটেকশন দেয়। আচ্ছা, এরপরে এই যে অংশটা দেখতে পাচ্ছি, তার পরের অংশটা, ক্যাপসুলের ঠিক পরের অংশটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের রেনাল কর্টেক্স। কর্টেক্সের ভেতরে আবার থাকে কি, মেডালা। তাহলে এই পোর্শনটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের রেনাল কর্টেক্স। রেনাল কর্টেক্সটা খুব সুন্দর পরিষ্কার, এখানে কোনো অ্যাবনর্মালিটিস আমরা দেখতে পাবো না, কোনো রকম ভাবে চেঞ্জও দেখতে পাবো না আমরা, একদম ঠিকঠাক থাকে। এটা হচ্ছে রেনাল কর্টেক্স। এটা কর্টেক্স, এটা কর্টেক্স। আর ভেতরের যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে কি না, এই পোর্শনটা হচ্ছে মেডালার পোর্শন। এই পোর্শনটা, যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা হচ্ছে রেনাল মেডালা বলা হয়। এটা হচ্ছে রেনাল মেডালা। এরপর আমরা একটু মেডালা পোর্শনটাকে ভালো করে দেখব। এখানে আমি যে পিকচারটা আঁকছি শুধুমাত্র সেটা মেডালার পোর্শনে। মেডালার পোর্শনে কি দেখতে পাবো না, এরকম কিছু কাপ টাইপের অর্গানকে দেখতে পাবো, এরকম কিছু কাপ টাইপের অর্গানকে দেখতে পাবো, এরকম কিছু কাপ টাইপের পোর্শনকে দেখতে পাবো। এই কাপগুলোকে বলা হয় পিরামিড, বা এগুলোকে অ্যাকচুয়াল নাম হচ্ছে কি রেনাল পিরামিড, ঠিক আছে। এই যে কাপগুলো, এটা হচ্ছে তোমাদের কিডনির ছবিটা পরিষ্কার করে দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাই আমি এখানে এঁকেছি। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমাদের রেনাল পিরামিড, ঠিক আছে। এটাকে কি বললাম না, পিরামিড। এটার নাম হচ্ছে পিরামিড। পিরামিড। আচ্ছা, এই যে তার মাঝখানে কিছু কিছু ফাঁকা অংশ দেখতে পাচ্ছ, এই ফাঁকা অংশটাতে আবার কি হয় না, রেনাল কর্টেক্সের কিছু পোর্শন এই ফাঁকা অংশটাতে, এই বাইরের দিকে কভারটা এক্ষুনি বললাম আমরা কর্টেক্স পোর্শন। এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, এখানে কি হয় না, এই ফাঁকা অংশটাতে, পিরামিডের ফাঁকা অংশটাতে কিছু কলাম শেপেড অংশ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কিছু কলাম টাইপের আকৃতি দেখতে পাওয়া যায়। এই কলাম শেপের আকৃতি দেখতে পাওয়ার জন্য এগুলোর নাম হয়ে যায় কি তখন, রেনাল কলাম, রেনাল কলাম অর কলাম অফ বার্টিনি, কলাম অফ বার্টিনি। এটা একজন সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে, বার্টিনি। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি কি বললাম, বাইরের দিকে থাকে কর্টেক্সের পোর্শন, এটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে কর্টেক্স। ভেতরে থাকে মেডালা, মেডালার মধ্যে কিছু মানে কিছু পিরামিড শেপের স্ট্রাকচার আমরা দেখতে পাই, সেগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে কিছু কলাম দেখতে পাই, সেগুলোকে বলা হয় রেনাল কলাম বা কলাম অফ বার্টিনি, ঠিক আছে। এখান পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এরপর কি হবে না, এরপর হচ্ছে আসল খেলাটা শুরু হবে। এই মেডালাতেই অ্যাকচুয়ালি ইউরিনটা ফর্মেশন হয়,
মেডালার কোথায় ফর্মেশন হয় না, মেডালার মধ্যে এই যে পিরামিড অংশটা দেখতে পাচ্ছি এখান থেকেই আমাদের ইউরিনটা তৈরি হবে। এই ইউরিনটা এখান থেকে টপ টপ করে আসবে, গড়িয়ে আসবে। তো গড়িয়ে আসার পর প্রত্যেকটা পিরামিড থেকে কিন্তু আমাদের এই ইউরিনটা আসছে। এই ইউরিনটা আসার পর তাহলে ইউরিন গুলোকে কালেক্ট করার জন্য নিশ্চয়ই আমাদের কোনো একটা অর্গানের প্রয়োজন হবে বা কোনো একটা স্ট্রাকচারের নিশ্চয়ই প্রয়োজন হবে। তো তাহলে প্রত্যেকটা পিরামিড থেকে ইউরিনটাকে কালেক্ট করার জন্য কি হয় না, এরকম কিছু নল, সরু সরু নল বা পাইপ এই ইউরিনটাকে ধরে নেয়। ঠিক আছে, কিছু পাইপ এটাকে ধরছে। এই যে পাইপ গুলো ধরলো, এই পাইপগুলোর একটা নাম আছে। ঠিক আছে, এই সরু সরু যে পাইপ প্রত্যেকটা পিরামিডের সঙ্গে যুক্ত আছে, এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয়, এই সরু পাইপগুলোর নাম হচ্ছে মাইনর ক্যালিক্স। মাইনর মাইনর ক্যালিক্স। তারপর এই সরু পাইপগুলো একে একে যুক্ত হয়ে একটা মোটা পাইপের তৈরি করে। এই জায়গাটার নাম হয়ে যায় তখন মেজর ক্যালিক্স। সরু পাইপগুলো যুক্ত হয়ে যখন একটা মোটা পাইপের মতো আকৃতির সঙ্গে যুক্ত হবে তখন তার নাম হয়ে যাবে মেজর ক্যালিক্স। এটা নাম হয়ে গেল কি, মেজর ক্যালিক্স। আচ্ছা, এরপরে আমরা আরেকটু স্ট্রাকচারে আসবো, সেটা হচ্ছে এই জায়গাটায়। দেখো প্রত্যেকটা কিডনির যদি আমরা একটা জায়গায় ভালো করে দেখি, প্রত্যেকটা কিডনি কি দেখবো, একটা জায়গাতে ঠিক খাঁজ যুক্ত অংশ থাকে। এই খাঁজ যুক্ত অংশটাকে বলা হয় কি, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ভেতরের দিকে ঢুকে আছে, এই খাঁজ যুক্ত অংশটার নাম হচ্ছে হাইলাম। হাইলাম, এই খাঁজ যুক্ত অংশটার নাম কি, হাইলাম। হাইলাম, এই হাইলামটা খুব ইম্পর্টেন্ট। এই যে মেজর ক্যালিক্সটা বের হলো সেটাও হাইলাম দিয়ে হবে। আচ্ছা, এই কিডনিটাকে যে ব্লাড সাপ্লাই করবে, এই কিডনিটাকে যে ব্লাড সাপ্লাই করবে, সেই ব্লাড সাপ্লাই করার জন্য এই কিডনিটাকে যে ব্লাড সাপ্লাই করবে তার জন্য যে আমাদের আর্টারিটা আসবে সেটাও কিন্তু এই হাইলাম দিয়েই আসবে। ঠিক আছে, এই হাইলাম দিয়ে কিন্তু আমাদের রেনাল আর্টারি আসবে। কি বললাম না, এই হাইলাম দিয়েই আমাদের রেনাল আর্টারি আসবে। ঠিক আছে, এই হাইলাম দিয়ে কিডনিতে ব্লাড সাপ্লাই আসবে। আবার কিডনি থেকে নিশ্চয়ই আমরা জানি যে ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে বয়ে নিয়ে যায়। তাহলে ভেন যে বয়ে নিয়ে যাবে ব্লাডটাকে, সেটাও কিন্তু আমাদের এই হাইলাম থেকেই বেরোবে। এই হাইলাম থেকেই বেরোবে। তাহলে হাইলাম থেকে তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, রেনাল আর্টারি দিয়ে ব্লাডটা আসছে, আর এখানে রেনাল ভেন দিয়ে ব্লাডটা বেরোচ্ছে, আর মেজর ক্যালিক্স দিয়ে কি হচ্ছে, ইউরিনটা পাস করছে। ঠিক আছে, এই হাইলাম থেকে যখনই এই মেজর ক্যালিক্সটা বেরিয়ে যাবে তখন তার নামটা চেঞ্জ হয়ে যাবে। তখন তার নামটা কি হবে না, তখন তার নাম হয়ে যাবে কি না, তখন তার নাম হয়ে যাবে, এখানে যখন ও বেরিয়ে চলে আসবে তখন এই মেজর ক্যালিক্সটার নামই তখন হয়ে যাবে কি না, ইউরেটার। তাহলে দুটো কিডনি রয়েছে, দুটো কিডনি, তাহলে তার জন্য দুটো ইউরেটার রেসপন্সিবল। দুটো কিডনি, তার জন্য দুটো ইউরেটার রেসপন্সিবল। দুটো কিডনি রয়েছে, দুটো ইউরেটার রয়েছে। এই জায়গার আমি চিত্রটা একটু ভালো করে দেখে নিই। আচ্ছা, এখানটা দেখে নিই। এইখানটা হচ্ছে বাইরের দিকটা ছিল আমাদের ক্যাপসুল, তারপরে রয়েছে কর্টেক্স এর পোর্শন, তারপরে রয়েছে ভেতরটা মেডালা। মেডালার মধ্যে এগুলো হচ্ছে যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পিরামিড। এই পিরামিড গুলোর সঙ্গে যে ছোট ছোট টিউবের মতো অংশগুলো যুক্ত আছে, এই টিউবের মতো অংশগুলোকে বলা হচ্ছে মাইনর ক্যালিক্স। এই ছোট ছোট আবার মাইনর ক্যালিক্স গুলো যুক্ত হয়ে একটা মোটা যে অংশটা তৈরি করেছে তার নাম হয়েছে কি, মেজর ক্যালিক্স। তার নাম হয়েছে মেজর ক্যালিক্স। এই মেজর ক্যালিক্স গুলো যখন হাইলাম দিয়ে পাস করে বেরিয়ে আসছে তখন তার নাম হয়ে গেছে কি, ইউরেটার। আচ্ছা, এই ইউরেটার গুলো নিশ্চয়ই আমাদের কোথায় ব্লাড ইউরিনটাকে বয়ে নিয়ে যাবে, ব্লাডারে। আচ্ছা, এরপরে আমরা একটু আসবো যে কিভাবে ইউরিন ফর্মেশন হয়, এবং আমরা জানি যে ইউরিন তৈরি করার জন্য রেসপন্সিবল হচ্ছে নেফ্রন। তাহলে আমরা একটু চলে যাব নেফ্রনের। ঠিক আছে, একটু নেফ্রনের স্ট্রাকচারে আমরা চলে যাব। আচ্ছা, তার আগে এই এই ছবিটা একটু ডিটেলস আমরা দেখে নিই। এটা ওই ছবিটারই আরেকটা ভার্সন, যেখানে আরেকটু পরিষ্কার করে দেখানো হয়েছে, একটু সেকশন করে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা,
প্রত্যেকটা নেফ্রন আমরা জানি যে আহ কোথায় রয়েছে। আচ্ছা, পজিশন বলার আগে আমরা একটু বলে নিই প্রত্যেকটা নেফ্রন কত, মানে একটা কিডনিতে কতগুলো নেফ্রন থাকে। নেফ্রন আমরা জানি যে একটা কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। একটা কিডনিতে মোটামুটি 10 লাখ নেফ্রন থাকে বা 1 মিলিয়ন নেফ্রন থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কিডনিতে। নেফ্রন কিন্তু জন্মানোর পর আর বাড়ে না, যেটা ছিল সেটা নিয়েই কিন্তু থাকে। যত বয়স বাড়তে থাকে বা কোনো কারণে যদি নেফ্রনে বা কিডনিতে কোনো কারণে ইনজুরি হয়, তাহলে কিন্তু নেফ্রনের সংখ্যা কমতে থাকে। তাহলে নেফ্রনের একটু আমরা স্ট্রাকচার গুলো দেখি। নেফ্রন কি কি নিয়ে তৈরি? নেফ্রন হচ্ছে একটা কাপ থাকে, তার সঙ্গে একটা টিউব থাকে। একটা কাপ, তার সঙ্গে একটা টিউবের মতো অংশ যুক্ত থাকে, ঠিক আছে, কাপ উইথ টিউব, এটাই হচ্ছে আমাদের নেফ্রন, ঠিক আছে। এই ছবিটা হয়তো আমরা আগে দেখেছি বা জানি মোটামুটি। এই আবার এই প্রত্যেকটা নেফ্রন কোথায় যুক্ত থাকে না, কালেক্টিং ডাক্টে যুক্ত থাকে। আচ্ছা, তাহলে একটু নেফ্রনের এই জায়গাটায় আসি। এই যে কাপের মতো অংশটা, এটাকে কি বলা হয়? বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস নামটা শুনেই বুঝতে পারছো এটা একটা সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে, অ্যাপোস্ট্রোফিস এস আছে, তার মানে এটা একটা সায়েন্টিস্টের নাম অনুসারে হয়েছে, বাউম্যানস ক্যাপসুল। ভেতরে এই পোর্শনটা পরে আসছি আমরা। আচ্ছা, তারপরে কি থাকে না, এই যে অংশটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কনভিউলেটেড রয়েছে, যেটা হচ্ছে কনভিউলেটেড রয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বাউম্যান ক্যাপসুলের সামনের দিকে রয়েছে, তার জন্য এর নাম হয়েছে প্রক্সিমাল। প্রক্সিমাল। আর এই যে কনভিউলেশন হয়েছে বা খাঁজ যুক্ত হয়েছে, তার নার জন্য এটা নাম হচ্ছে কনভিউলেটেড। কনভিউলেটেড। কনভলিউটেড। আর টিবিউলস মানে তো নালী, আমরা জানি এটা। তাহলে নিকটবর্তী সংবর্ত নালিকা, ঠিক আছে। তারপরে কি রয়েছে না, তারপরে একটা লুপের মতো অংশ দেখতে পাচ্ছি, একটা টিউব বা লুপের মতো অংশ, যেটার নাম হয়েছে কি লুপ অফ হেনলি, যার নাম লুপ অফ হেনলি। তারপরে আরেকটা খাঁজযুক্ত অংশ রয়েছে, এর নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ডিসিটি। দূরবর্তী দূরবর্তী সংবর্ত নালিকা। এই খাঁজগুলোর কারণ হচ্ছে এটাই, সারফেস এরিয়া বাড়ানো বা জায়গা বাড়ানো হচ্ছে এটার কাজ, আর কিছুই কাজ নয়। কিন্তু এই লুপ অফ হেনলির মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে। তোমরা জানো যে সামনের দিকে যে পোর্শনটা, সেই সামনের দিকের পোর্শনটাকে আমরা চলে যাই, পরের ছবিটাতে দেখতে পাবো ভালো করে। সামনের দিকে যে পোর্শনটা, এই সামনের দিকের পোর্শনটাকে বলা হয় কি ডিসেন্ডিং লিম্ব, নিচের দিকে নামছে। তারপরে যে পোর্শনটা সেটা হচ্ছে থিন অ্যাসেন্ডিং লিম্ব, এবং তারপরে যেটা ঊর্ধ্বগামী হয়েছে, অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বগামী, ডিসেন্ডিং মানে নিম্নগামী, ঠিক আছে। তাহলে এই ওপরের দিকে যে মোটা অংশটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব। এরপর ডিস্টাল কনভলিউটেড টিবিউল হয়ে কালেক্টিং টিবিউলসে এসে ইউরিনটাকে ফেলে দিচ্ছে। এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলস এর থেকে যে ইউরিনটা নিয়ে আসছে, সেখানে কিন্তু অনেকগুলো নেফ্রন, এখানে অনেকগুলো নেফ্রন থেকে ও ইউরিনটাকে কালেক্ট করে নিয়ে আসছে। এখান থেকে একটা নেফ্রন আসতে পারে, এখান থেকে একটা নিস্তরণ আসতে পারে, এখান থেকে একটা আসতে পারে, দিয়ে সবগুলো নেফ্রন থেকে বা অনেকগুলো নেফ্রন থেকে ইউরিনটা আসে কালেক্টিং টিবিউলে। কালেক্টিং টিবিউল থেকে এসে ওরা কোথায় চলে যায়, ইউরিনারি ব্লাডারে জমা হয়, ঠিক আছে, ইউরিনটাকে ব্লাডারে জমা করে। এইখান পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কাপের ভেতরের অংশটার আমরা কথা কিছু বলিনি। কাপের ভেতরে একটা জালকের মতো অংশ রয়েছে, এই জালকের মতো অংশটার নাম হচ্ছে কি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা তৈরি হয় কিভাবে? এক্ষুনি আমরা বললাম যে রেনাল আর্টারি থেকে আমাদের ব্লাডটা আসে। তাহলে এরকম ভাবে আমরা জানি যে আর্টারি থেকে ভাগ হয় কিসে? আর্টারি থেকে আসে, আর্টারি থেকে ব্লাডটা আসে আচ্ছা, আর্টারি থেকে ব্লাড আসে আর্টারিয়ালসে, আর্টারি থেকে আসছে, 1 মিনিট। আর্টারি, আর্টারি থেকে ব্লাড আসবে কোথায়? আর্টারিওলে, আর্টারিওলে। সেখান থেকে তৈরি হবে ক্যাপিলারি।
এই ক্যাপিলারি থেকে আবার তৈরি হয় কি ভেন, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখানেও ঠিক সেই জিনিসটাই হয়েছে, অ্যাফারেন্ট আর্টারি দিয়ে বা আমাদের যে রেনাল আর্টারি, সেই রেনাল আর্টারি থেকে ব্লাডটাকে নিয়ে এলো, ব্লাডটাকে নিয়ে আসার পর আমাদের এখানে একটা রেনাল আর্টারি ব্লাডটাকে বয়ে নিয়ে এসেছিল। এই যে রেনাল আর্টারি একটা, ঠিক আছে, একটা রেনাল আর্টারি ব্লাডটাকে বয়ে নিয়ে এসেছিল একটা কিডনিতে। সেখান থেকে কতগুলো আর্টারিউলসের ডিভিশন হবে আমরা এক্ষুনি পড়লাম। আর্টারিউলসের সংখ্যা, আমাদের নেফ্রনের সংখ্যা হচ্ছে 1 মিলিয়ন, মানে 10 লাখ। 10 লাখ আর্টারিউলসে ভাগ হবে, প্রত্যেকটা নেফ্রনে যাবে। সেখান থেকে আর্টারিউলসে যাওয়ার পর সেখানে অনেকগুলো ক্যাপিলারি তৈরি করবে, 10 থেকে 20টা ক্যাপিলারি তৈরি করবে, যার নাম হয়েছে গ্লোমেরুলাস। সেই গ্লোমেরুলাস থেকে আবার কি বেরোবে না, ইফারেন্ট আর্টারিওলস হয়ে বেরোবে। অ্যাফারেন্ট মানে হচ্ছে অন্তর্মুখী, ইফারেন্ট মানে হচ্ছে বহির্মুখী। বেরিয়ে গেল। এই ইফারেন্ট আর্টারিওল গুলো ফার্দার আরেকটা ক্যাপিলারি বেড তৈরি করবে। এই যে ক্যাপিলারি বেডটা তৈরি করলো, এই ক্যাপিলারিটা দেখো প্রত্যেকটা, মানে প্রত্যেকটা কি বলবো, মানে নেফ্রনের প্রতি সাইডে সাইডে ছড়িয়ে রয়েছে। এই যে নেফ্রনের চারিদিকে ছড়িয়ে রয়েছে, এই ছড়ানো অংশটা বা এই যে রয়েছে পোর্শনটা পুরো নেফ্রনের সাইড বরাবর রয়েছে, এর জন্য এর নাম হয়েছে কি পেরিটিবুলার ক্যাপিলারি। পেরিফেরাল দিকে রয়েছে পেরিটিবুলার ক্যাপিলারি। পুরো ক্যাপিলারি আমাদের যে টিবুলস রয়েছে তার টিবুলে পুরো পেরিফেরাল সাইডে ছড়িয়ে রয়েছে। তাহলে এই দুটো ক্যাপিলারির নাম আমরা জানলাম। ভেতরের যে বাউম্যান ক্যাপসুলের ভেতরের যে ক্যাপিলারি বেডটা তার নাম হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, আর বাইরের দিকে যে ক্যাপিলারিটা ইফারেন্ট আর্টারিওলস থেকে তৈরি হলো তার নাম হয়েছে কি পেরিটিবুলার ক্যাপিলারি। এই পেরিটিবুলার ক্যাপিলারির দুটো ফাংশন রয়েছে। এক, গ্লোমেরুলাসে মধ্যে যে গ্লোমেরুলার ক্যাপিলারিটা আছে সেটা হয়তো শুধুমাত্র বাউম্যান ক্যাপসুলকে আমাদের অক্সিজেন সাপ্লাই করলো, কিন্তু পুরো টিবিউলসগুলো তো অক্সিজেন সাপ্লাই করা সম্ভব হয় না। তাহলে এই টিবিউলস সেলগুলো কিভাবে অক্সিজেন সাপ্লাই পাবে? সেই সাপ্লাইটা আসবে এই পেরিটিবুলার ক্যাপিলারি থেকে। আরেকটা অপশন হতে পারে, আরেকটা কি অপশন হয় না, গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যে ফিল্ট্রেশনটা হচ্ছে সেই ফিল্ট্রেশন হতে গিয়ে দেখা গেল কোনো ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল এখানে ফিল্টার্ড আউট হয়ে গেছে। তো সেই ফিল্টার্ড আউটটাকে তো আমাদের ব্লাডে আবার নতুন করে নিয়ে নিতে হবে, না হলে তো তোমার ইউরিন দিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে সেটা কোনো কাজের হবে না। তাহলে দ্বিতীয়বার যাতে একে রিঅ্যাবজর্ব করতে পারে তার জন্য এই পেরিটিবুলার ক্যাপিলারিটা তৈরি হয়েছে। অথবা কোনো টক্সিক ম্যাটেরিয়াল হয়তো ফিল্টার্ড আউট হলো না, এইখানে রয়ে গেছে, এই যে ইফারেন্ট আর্টারিওলস দিয়ে ব্লাডটা আসছে সেখানে রয়ে গেছে। তো এই ম্যাটেরিয়ালটাকে পুনরায় এই নালীতে পাঠানোর কাজটাও কিন্তু, পুনরায় রিসিক্রেশন করা, সেই সিক্রেশন কাজটাও কিন্তু এই পেরিটিবুলার ক্যাপিলারি থেকে হয়। এখান পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারলাম। এরপরে আমরা কি দেখব না, এই যে বাউম্যান ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে বলা হয় কি রেনাল কর্পাসেল, আর একটা নাম হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল। আরেকটা লক্ষণীয় বিষয় রয়েছে, এই যে অ্যাফারেন্ট আর্টেরিওলস, এই অ্যাফারেন্ট আর্টেরিওলস এর যদি আমরা ছবিটা একটু ভালো করে দেখি তাহলে দেখব যে অ্যাফারেন্ট আর্টেরিওল তুলনামূলকভাবে অনেক বেশি মোটা হয় ইফারেন্ট আর্টেরিওল তুলনায়। এটা কারণটা কি? এইটা কারণটা হচ্ছে প্রথম নাম্বার কারণ, যে এখানে প্রেসারটা খুব বেশি পরিমাণে তৈরি করতে হবে। একটা মোটা পাইপের মধ্যে দিয়ে যদি জলটাকে পাঠানো হয়, তারপরে যদি একটা সরু পাইপ দিয়ে ড্রেনেজ করা হয়, তাহলে কিন্তু প্রেসারটা বেশি থাকবে, এখানে ফিল্টারটা খুব ভালোভাবে হবে। যদি দুটোই সেম হয়ে যেত তাহলে ইকুয়াল সাইজের হয়ে গেলে ফিল্ট্রেশনটা কিন্তু হতো না, খুব তাড়াতাড়ি জলটা ঢুকতো বা এখানে ব্লাডটা ঢুকতো, আবার সেই ব্লাডটা পাস করে চলে যেত, ফিল্ট্রেশনের সময়টা পেতো না বা চাপটা তৈরি হতো না। সেই চাপ তৈরি করার জন্য কিন্তু এখানে সাইজের ডিফারেন্সটা রয়েছে। ঠিক আছে, এখান পর্যন্ত ক্লিয়ার হলো আমাদের। এরপরে আমরা পরবর্তী জায়গাতে যাব, সেটা হচ্ছে যে নেফ্রনস গুলো আমাদের কোথায় থাকে, কি কি কাজ করে। নেফ্রনের কাজ আমরা জানি, প্রথম কাজ হচ্ছে আমাদের তো জানলাম যে একমাত্র কাজ যেটা আমরা জানলাম সেটা হচ্ছে এক্সক্রিশনে সাহায্য করা, এছাড়াও আমরা অনেক কাজ আছে সেটা আমরা পরে পরে জানবো। কিছু কিছু নেফ্রনস এই গ্লোমেরুলাসে থাকে কোথায় না, আমরা কিডনি স্ট্রাকচার এক্ষুনি দেখলাম, এই থাকে হচ্ছে, এই যে কিছু নেফ্রনস থাকে এই কর্টেক্স পোর্শনে, কিছু নেফ্রনস থাকে এই কর্টেক্স পোর্শনে, কিছু নেফ্রনস থাকে এই কর্টেক্স পোর্শনে, যার কর্টেক্স পোর্শনে থাকে ঠিক আছে, কিন্তু এর যেটা লুপ অফ হেনলি, সেই লুপ অফ হেনলিটা থাকে কোথায় না, লুপ অফ হেনলিটা এই মেডালের মধ্যে থেকে যায়, লুপ অফ হেনলিটা
মেডালার মধ্যেই থেকে যায়। এটা হচ্ছে আমাদের হুম, আচ্ছা, কিছু নেফ্রনের হচ্ছে, এই ছবিটার দিকে একটু ভালো করে দেখি। কিছু নেফ্রনের লুপোফেলিটা অনেক ছোট হয়, যেটা মেডালার খুব খুব ছোট পোর্শন, বা বলতে পারো খুব নিচের দিকে থাকে না, ডিপলি মেডালাতে থাকে না, অল্প পোর্শনটুকু মেডালাতে থাকে। আর কিছু নেফ্রনে দেখা যায় কি যে লুপোফেলিটা অনেক ভেতর অব্দি থাকে, অনেক ভেতর অব্দি থাকে। একটা তো বললাম কি যে কিছু নেফ্রনের হলো কি যে ওদের লুপ অফ হেনরিটা অনেক অল্প মেডালাতে পতিত থাকে, আর কিছু নেফ্রনের লুপ অফ হেনরিটা মেডালার অনেক ভেতর পর্যন্ত থাকে। তো যাদের ভেতর পর্যন্ত থাকে তাদেরকে বলা হয় কি জাক্সটা মেডুলার নেফ্রন। জাক্সটা মেডুলারি নেফ্রন। আর যে নেফ্রনের বেশিরভাগ পোর্শনটাই কর্টেক্সে থাকে, খুব অল্প লুপ অফ হেনরি মেডালাতে থাকে, তাদেরকে বলা হয় কি কর্টিক্যাল নেফ্রন। তাহলে পার্থক্যটা কি? যে নেফ্রনের লুপোফেল্লিটা খুব ছোট, মেডালাতে অল্প পোর্শন থাকে, বা মেডালার ভেতর দিকে পর্যন্ত থাকে না, তাদেরকে বলা হয় কর্টিক্যাল নেফ্রন। এবং যাদের হচ্ছে লুপোফেল্লিটা অনেক বেশি লম্বা হয়, যেমন এই নেফ্রনের ক্ষেত্রে অনেক লম্বা হয়েছে এবং লুপোফেল্লিটা মেডালার অনেক ভেতর পর্যন্ত পতিত রয়েছে, মেডালার খুব কাছে রয়েছে, জাক্সটা কথার মানে হচ্ছে নিকটবর্তী, ঠিক আছে, জাক্সটা পজিশন নিকটবর্তী, মেডালার খুব কাছে রয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। এই কর্টিক্যাল নেফ্রনের পরিমাণ হচ্ছে সব থেকে বেশি, 85%, আর এই জাক্সটা মেডুলারি নেফ্রনের পরিমাণ হচ্ছে 15%। তো এই দুটো পোর্শনের মধ্যে কি পার্থক্য, বা এটা হলেই বা কি লাভটা হবে, কেন বা এত পার্সেন্টেজের ডিফারেন্স হলো? তোমরা একটা জিনিস ভালো করে জানো, যারা সমাজে বিপ্লব নিয়ে আসে তারা কিন্তু কম জনই থাকে। তো এই জাক্সটা মেডুলারি নেফ্রনের হচ্ছে আমাদের আপাতকালীন বা আমাদের সংকটকালীন মুহূর্তে কাজ করে। কিরকম? ধরো তুমি খুব বেশি জল খেয়ে নিয়েছো, তার মানে তোমার ইউরিনের ভলিউমটা খুব বেশি বেড়ে গেছে। তোমার তাহলে নিশ্চয়ই যে ইউরিনটা বেরোবে তার ইউরিনের পরিমাণও বেশি হবে, আর যে পরিমাণ তোমার বডিতে জল আছে, জলটা বেরোচ্ছে সেটা নিশ্চয়ই ডাইলুটেড কন্ডিশন হবে, লঘু বেরোবে। যে মূত্রটা ত্যাগ হবে সেটা হচ্ছে লঘুকরণ হবে, লঘু মূত্র বের হবে। অথবা তোমার আরেকটা সিচুয়েশন হতে পারে, তুমি মরুভূমিতে গেছো, তুমি জল পাচ্ছ না, বা তুমি এমন কন্ডিশনে পড়ে গেছো, তুমি সারাদিনে হয়তো 1 গ্লাস জল খেয়েছো, তখন তোমার যে ইউরিনটা বেরোবে সেটা নিশ্চয়ই কনসেন্ট্রেটেড ইউরিন বেরোবে। তো ইউরিনের ভলিউম তখন নিশ্চয়ই তোমাকে কমাতে হবে, আর কনসেন্ট্রেটেড ইউরিন তোমাকে পাস করতে হবে। কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড ইউরিন তোমাকে পাস করতে হবে। এই কনসেন্ট্রেটেড এবং ডাইলুশনাল ইউরিনের কাজটা করে পুরোটাই জাক্সটামিনোটুলারি নেফ্রন, ঠিক আছে। আর নর্মাল কন্ডিশনে যখন তোমার বডিতে জলের অবস্থা ঠিকঠাক আছে, তুমি যখন ঠিকঠাক জল খাচ্ছ, তখন এই কর্টিক্যাল নেফ্রন কাজ করে। এটা হচ্ছে আমাদের মেন পার্থক্য। তাহলে আমরা বুঝলাম কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটামেডুলার নেফ্রন কখন কাজ করে, কিভাবে কাজ করে। এবার আসবো আমরা একটু আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেল বা রেনাল কর্পাসেলস এর মধ্যে। রেনাল কর্পাসেল দুটো জিনিস নিয়ে তৈরি, এক হচ্ছে আমাদের এই বাউমান্স ক্যাপসুল, আর ভিতরের গ্লোমেরুলাস নিয়ে আমাদের ম্যালপিজিয়ান কর্পাসেল বা রেনাল কর্পাসেল তৈরি। তাহলে আমরা একটু বাউম্যান ক্যাপসুলের স্ট্রাকচারে আসি। বাউম্যান ক্যাপসুল কিভাবে তৈরি হয় না, বাউম্যান ক্যাপসুলের বাইরের দিকে একটা লেয়ার থাকে, যে লেয়ারটাকে বলা হচ্ছে কি প্যারাইটাল লেয়ার, এবং ভেতরের যে লেয়ারটা এই ভেতরের লেয়ারটাকে বলা হয় কি ভিসেরাল লেয়ার, ঠিক আছে। ভেতরের যে লেয়ারটা, এই ভেতরের লেয়ারটাকে বলা হচ্ছে ভিসেরাল লেয়ার। বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার, ভেতরের লেয়ারটাকে বলে ভিসেরাল লেয়ার, এটা আমরা প্রত্যেকেই জানি। তো প্যারাইটাল লেয়ারে কি থাকে না, প্যারাইটাল লেয়ারে যে সেলগুলো থাকে সেগুলো সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াল সেল। এগুলো প্রত্যেকটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াল সেল, সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াল সেল।
কিন্তু ভেতরের যে লেয়ারটা সেই লেয়ারের সেলগুলো একটা মডিফিকেশন হয়েছে। এই এপিথেলিয়াল, এগুলো এক ধরনের এপিথেলিয়াল সেল, কিন্তু এদের মধ্যে একটা মডিফিকেশন হয়েছে। সেই মডিফিকেশনের ফলে ওরা একটা নতুন ধরনের সেল তৈরি করেছে, যাকে বলা হয় কি পোডোসাইটস। পোডো মিনস ফুড, সাইটস মানে সেলস। এই অ্যামিবা বা পা আকৃতির কিছু সেল লক্ষ্য করা যায়, এগুলোকে বলা হয় পোডোসাইটস। ঠিক আছে, এগুলোকে বলা হয় পোডোসাইট। এই পোডোসাইটস গুলো কি করে না, পোডোসাইটস গুলো ফাংশন আছে, আমরা পরে পড়বো। এই পোডোসাইটের যে পা গুলো, তাকে বলা হয় পেডিসেল। পোডোসাইট সেলটার নাম হলো পোডোসাইট, এর মধ্যে যে পা গুলো দেখতে পাচ্ছি ফুট লাইক প্রসেসেস, তার নাম হচ্ছে পেডিসেল। এখান পর্যন্ত আমরা বুঝলাম। এবার আমরা চলে যাব যে গ্লমেরুলাসের মধ্যে। ঠিক আছে, গ্লমেরুলাসের মধ্যে চলে যাব। গ্লমেরুলাসের মধ্যে কি দেখতে পাবো না, গ্লমেরুলাসের মধ্যে গেলে দেখতে পাবো যে গ্লমেরুলাসের মধ্যে যে অ্যাফারেন্ট আর্টেরিওলস ব্লাডটাকে নিয়ে এলো, সেই ব্লাডটাকে নিয়ে আসার পরে ও 20 থেকে 40টা এরকম ক্যাপিলারি বেডে ভাগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ভাগ হয়ে যাওয়ার পরে কি হয় না, এখানে তো আমাদের সমস্ত কিছু জানি যে এখানে ফিল্ট্রেশনটা হয়। তো ফিল্ট্রেশনটা কিভাবে হয়, এখানে কিভাবে সেলগুলো কাজ করে, এইটা হচ্ছে আমাদের বায়োমানাস ক্যাপসুল। ঠিক আছে, আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাসের একটা ক্যাপিলারি। এই ক্যাপিলারির মধ্যে কিছু এরকম সেল লক্ষ্য করা যায়, যেগুলো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল। এই সেলগুলোর মধ্যে কি থাকে না, সেলগুলোর মধ্যে থাকে কি না, ফেনিস্টেশন লক্ষ্য করা যায়, ছিদ্র লক্ষ্য করা যায়, যে ছিদ্রগুলোর মধ্যে দিয়ে সহজেই ব্লাডটা পাস হতে পারবে। ঠিক আছে, এগুলো ক্যাপিলারি ওয়ালের ব্যাপার। এই ক্যাপিলারি ওয়ালের বাইরে একটা লেয়ার থাকে, যেটা নন সেলুলার ওয়াল। ক্যাপিলারি ওয়ালের বাইরে একটা লেয়ার থাকে, যেটা হচ্ছে নন সেলুলার। ঠিক আছে, এই লেয়ারটার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এটা কোনো সেল দিয়ে তৈরি নয়, এটা একটা অ্যাসেলুলার মেমব্রেন, তৈরি হয় কোলাজেন আর গ্লাইকোপ্রোটিন দিয়ে। তাহলে এই বেসমেন্ট মেমব্রেনটা কাজ কি? এই বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বেসমেন্ট মেমব্রেনটা, বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেসমেন্ট মেমব্রেনটা কোলাজেন দিয়ে তৈরি। এই বেসমেন্ট মেমব্রেনটা কোলাজেন হওয়ার জন্য কি হয়, একে স্ট্রাকচারাল স্টেবিলিটি দেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গ্লাইকোপ্রোটিন থাকে, এখানে কি হচ্ছে, গ্লাইকোপ্রোটিনটা খুব মারাত্মক কাজ করে। এখানে যে ক্যাপিলারিতে ব্লাডটা আসছে, সেই ক্যাপিলারির মধ্যে যে ব্লাডটা থাকে, সেই ব্লাডের মধ্যে তো অনেক প্রোটিনও থাকে। সে প্রোটিন গুলো কি করতে পারে, এগুলো তো পুরোটাই ফিল্টার আউট হয়ে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যাবে। যদি কোনো কারণে এই প্রোটিন গুলো আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো বা গুরুত্বপূর্ণ প্রোটিন ম্যাটেরিয়াল গুলো আমরা বডি থেকে হারিয়ে ফেলতে পারি। তো যাতে সেই প্রবলেমটা না হয়, তার জন্য এই আমাদের যে গ্লাইকোপ্রোটিন রয়েছে, সেটা কি নেগেটিভ চার্জ যুক্ত হয়। প্রোটিনও নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ নেগেটিভ রিপালশন হয়। এই নেগেটিভ নেগেটিভ রিপালশন হওয়ার জন্য একে, এই প্রোটিন গুলো ফিল্টার আউট হতে পারে না। দ্বিতীয়ত কি হয় না, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রের সাইজটা খুব ছোট হয়। আর এই যে প্রোটিন গুলো থাকে, তার সাইজ তুলনামূলকভাবে বড় হয়। তাহলে সাইজের জন্য প্রোটিন গুলো বেরোতে পারে না, বা ইম্পর্টেন্ট মলিকুল অনেকগুলো বেরোতে পারে না। যেগুলো বেরোয় তার সাইজ অত্যন্ত ছোট হয়। যদি দেখা যায় কোনো কারণে এই ইউরিন দিয়ে আমরা প্রোটিন পাচ্ছি, প্রোটিন হিসেবে মেনলি অ্যালবুমিনের কথাই বলবো। অ্যালবুমিন হচ্ছে সাইজ অনেক ছোট হয়, এই যে পোরটা তার থেকে অনেক ছোট সাইজের হয়, কিন্তু গ্লাইকোপ্রোটিন থাকার জন্য বেরোতে পারে না। যদি কোনো কারণে অ্যালবুমিন ইউরিনে পাওয়া যায়, তখন আমাদেরকে বুঝতে হবে যে এই বেসমেন্ট মেমব্রেনটার প্রবলেম হয়েছে। ঠিক আছে, তার জন্য ডিজিজ হয়, ডিজিজগুলো আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা একটু পরের পোর্শনে যাই, যে এভাবে এরপরে কোন সেল আছে। এরপরে একটা কথাই বললাম আমি, যে এটা হচ্ছে বায়োমানাস ক্যাপসুল। বায়োমানাস ক্যাপসুলের বাইরের দিকে কি থাকে না, বাইরের দিকে যে লেয়ারটা, সেটাও একটা এপিথেলিয়াল সেল লেয়ার। এই সেলটা হচ্ছে কি, এটাকে বলা হয় প্যারাইটাল সেল লেয়ার। আর ভেতরের দিকে যে লেয়ারটা, সেটা হচ্ছে ভিসেরাল সেল লেয়ার। এই ভিসেরাল মেমব্রেনের মধ্যেই একটা মডিফিকেশন রয়েছে। ঠিক আছে, ভিসেরাল মেমব্রেনের মধ্যেই মডিফিকেশন রয়েছে। সেই মডিফিকেশনটা কিরকম হয় আমরা একটু দেখবো। তাই ক্যাপিলারি বেডটাই কিভাবে কাজ করে, ক্যাপিলারি বেডটা কি করে কাজ করে। এটা তো হয়েছিল আমাদের মানে গ্লমেরুলাস, আর এইটা হচ্ছে আমাদের ভেতরের মেমব্রেনটা, ভিসেরাল মেমব্রেন।
তো এখানে কি হয়, এই ভেতরের মেমব্রেনটা আমরা জানলাম যে এখানে পোডোসাইট সেলস গুলো থাকে। এই পোডোসাইট সেল গুলো কি করে অ্যাকচুয়ালি, পোডোসাইট সেলগুলো কি করে না, পোডোসাইট সেলগুলো হচ্ছে এই যে ক্যাপিলারি রয়েছে, এই ক্যাপিলারিকে এরকম ভাবে আঁকড়ে ধরে, দুদিক থেকে আঁকড়ে ধরে, কারণ এটা ভেতরে আছে, আমি বাইরের দিক থেকে দেখাচ্ছি তো এটা ভেতরে থাকে। এরকম ভাবে পোডোসাইটস গুলো বাইরের দিকেও থাকে, ভেতরের দিকেও থাকে, ক্যাপিলারিকে এরকম করে আঁকড়ে ধরে থাকে, ঠিক আছে, আঁকড়ে ধরে থাকে। এই আঁকড়ে ধরে থাকার ফলে কি হয় না, এর মধ্যে যে ফিল্ট্রেশনটা হচ্ছিল, সেই ফিল্ট্রেশনটা প্রথমে কি হলো, এই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দিয়ে বেরোলো, ফেনিস্ট্রেশন দিয়ে, তারপরে বেসমেন্ট মেমব্রেন দিয়ে পাস করলো, তারপরে এখানে কি হচ্ছে, এই পোডোসাইট গুলো এর মধ্যে দিয়ে পাস করবে। এই পোডোসাইট গুলো, বা আমরা যদি দুটো আঙ্গুল দিয়ে একটা পাইপকে ধরি, তাহলে যেরকম আমাদের একটা চিত্র তৈরি হবে, সেটা এখানে ঠিক এই চিত্রটাই তৈরি হয়েছে। তাহলে এই এপিথেলিয়াল সেল দিয়ে ফিল্ট্রেশনটা বেরোনোর পরে বেসমেন্ট মেমব্রেন দিয়ে পাস করলো, বেসমেন্ট মেমব্রেন থেকে এসে এই পেডিসেল দিয়ে বেরিয়ে চলে আসে, ঠিক আছে। এই পেডিসেল গুলোর মধ্যে যে ফাঁকা অংশটা, সেগুলোকে বলা হয় স্লিট পোর। স্লিট পোর, স্লিট পোর, এই ছিদ্র দিয়ে ফিল্ট্রেশনটা বেরিয়ে চলে আসে। তারপর কি হয়, তারপর আমাদের প্রক্সিমাল কনফ্লোর টিউবুল হয়ে, তারপর আমাদের লুবোফেনলি হয়ে, আমাদের ডিসিটি হয়ে পাস করে। এইখান পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এরকম মোটামুটি দেখা যায় যে গ্লোমেরুলার এই যে এন্ডোথেলিয়াল সেলস রয়েছে, ফেনিস্ট্রেশনটা রয়েছে, সেখানে মোটামুটি 70 থেকে 100 ন্যানোমিটার ডায়ামিটার পর্যন্ত এই ফেনিস্ট্রেশনটা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে একটা পোডোসাইটের পিকচার, যেটা একটা ক্যাপিলারিকে ঘিরে ধরেছে, এরকম ভাবে ফেনিস্ট্রেশন লক্ষ্য করা যায়। এটা একটা ক্যাপিলারি মেমব্রেন, যেটা আমি তোমাদের দেখালাম। এটা একটা পোডোসাইট সেল, বাইরের দিক থেকেও একটা আছে, ভেতর দিক থেকেও একটা আছে। এটা শুধুমাত্র ভেতর দিকটাকে দেখানো হয়েছে, যার মধ্যে দিয়ে এই ফিল্ট্রেশনটা বেরিয়ে আসছে, ঠিক আছে। এটা আমরা আবার পরের ক্লাসে দেখবো।